আমি আইএসএফে জাতীয় কংগ্রেস দল ছেড়ে আইএসএফে যোগদান করেছি। সাধারণ বিশ্বাসের শিল্পপতি বিশিষ্ট সমাজসেবী, আলিগড় বিশ্ববিদ্যালয়ের মূল কারিগর সাধারণ বিশ্বাসের হাত ধরে আমি ওনার বাড়ির কেটলি বাড়িতে গিয়ে ওনার হাত ধরে আমরা পতাকা ধরেছিলাম। ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে যে উনি একটা মানুষের সোশ্যাল ওয়ার্কার ভেবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার পরে আমরা জাতীয় কংগ্রেসের বিভিন্ন পদে থাকা সত্ত্বেও আমি দল ত্যাগ করেছি, করে আমি ওনার আইএসএফ দলে যোগদান করেছি। প্রথমে আপনার পরিচয়টা আমরা জেনে নেব। আমার নাম রতন সরকার, পলিটিক্স করি আর তার সঙ্গে সঙ্গে একটা প্রাইভেট স্কুল আছে আর সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি। কালকে পীরজাদা নওশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে আপনাদের জনসভা হয়েছিল। যে জনসভাটা কালকে হয়েছিল সেখানে কি আপনাদের কোনো রকম বাধা প্রদান করা হয়েছিল? কোনোরূপভাবে সরকারিভাবে বেসরকারি বাধা প্রদান হয়নি। পূর্ণ সহযোগিতা আমজনতা এবং পুলিশ প্রশাসনিক দিক থেকে আমরা আইএসএফের প্রার্থীর সমর্থনে, জঙ্গিপুর লোকসভার আইএসএফের প্রার্থীর সাধারণ বিষয়ের সমর্থনে আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং আমরা এলাকা ভিত্তিক খড়গ্রাম ৬৬ বিধানসভার প্রতিটি অঞ্চল থেকে আমরা প্রতিটি মানুষের সাড়া পেয়েছি কালকে জনসভায়। সবাই বলছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বলছে আইএসএফ হলো ভোট কাটোয়া, কেননা আইএসএফ এই দলটি বেরিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হেল্প করছে, সাহায্য করছে আমাদের পশ্চিমবঙ্গে ঢোকানোর জন্য। এ বিষয়ে আপনি কি বলবেন? যদি কোনো ব্যক্তি ধরনের কুরুচিকর বক্তব্য করে জানবেন সে রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্ব নন। প্রতিটি দল, রাজনৈতিক দল, আঞ্চলিক দল বা জাতীয় দল যেই বা যারা যেখানে আছে তারা নিজের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য তারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে স্তর থেকে মেম্বার এমপি প্রার্থী পর্যন্ত তারা দিয়ে থাকেন। নিজের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কেউ কারোর ভোট কাটার জন্য হতে পারে না। এটা যারা মন্তব্য করেন তাদেরকে আমরা ঘৃণা করি। বলছেন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী গোপনে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে টাকা খেয়েছেন, অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আমরা শুনতে পাচ্ছি। এ বিষয়ে আপনি কি বলবেন? এবার যারা বলছেন, অপপ্রচার করছেন, তারা হচ্ছে মূর্খ। তারা সত্য প্রমাণ দেখাক। আর যিনি বলছেন নিয়েছেন, নিশ্চয়ই উনি দেখেছেন, তার প্রমাণ উদ্ঘাটন করুক। কে টাকা নিয়েছে কে নেননি সেটা তো পরের কথা। কে ভোটে দাঁড়াচ্ছে কে দাঁড়াচ্ছে না তার ব্যক্তিগত ব্যাপার। এখানে বলি, তার কোনো মানুষের ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা করাটা ঠিক নয়। রাজনৈতিকভাবে কেউ যদি মন্তব্য করেন সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা, আমি কেড়ে নেবো না। কিন্তু প্রমাণ স্বরূপ যদি সে দিতে পারে জানবো সে বাপের বেটা। অর্থাৎ মিথ্যা রাজনীতির প্রশ্রয় নিয়ে বা সাম্প্রদায়িক রাজনীতির প্রশ্রয় নিয়ে যারা ঘৃণ রাজনীতি করেন, এই ঘৃণ মন্তব্য করেন, তারা অরাজনৈতিক ব্যক্তি এটা মনে করি। আগে প্রথমে বলেছি যে কোনো রাজনৈতিক দল কোনো সাম্প্রদায়িক হতে পারে না, কিছু ব্যক্তি সাম্প্রদায়িক। কে নরেন্দ্র মোদী বা আমাদের নেতা নওশাদ ভাইজান, আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল আমার বিরোধী, কিন্তু ব্যক্তি বিরোধী নয়। আমরা কোনো ব্যক্তি আক্রমণ করতে পারি না। আমরা আইএসএফ দল করছি, সেকুলার ফ্রন্ট, বাকি যেসব অরাজনৈতিক বা রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকেই আমাদের বিরোধী দল বলে আমি মনে করি। অতএব কোন ব্যক্তি কি বললো, কার বিরুদ্ধে কি কথা বললো, আমরা তাকে মান্যতা দিই না, হয়তো বলবো না। কিছু মানুষ বলছে যে আইএসএফ দলটা হলো মুসলিমের দল। এটা ভুল ব্যাখ্যা তাদের। কোনো রাজনৈতিক দল মুসলিমদের দল নয়, কোনো রাজনৈতিক দল হিন্দুদের দল নয়। আমরা আইএসএফ দলটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাহলে এখানে মুসলিম নামক একটা নামটা থাকতো। অতএব কোনো রাজনৈতিক দল কোনো হিন্দু মুসলিম কোনো দল নয়। যারা হিন্দু মুসলিমের রাজনীতি করেন তারা হচ্ছেন মস্ত মাথা মোটা রাজনীতিবিদ। যেমন কিছু কিছু রাজনীতি করেন, এনআরসি নিয়ে করছেন, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে, কেন্দ্রীয় সরকার করছেন, বর্তমান আমাদের বাংলার রাজ্য সরকার করছেন, সাধারণ ভোটারদেরকে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আমি তাদেরকে এইসব দুটি দল যেমন বিজেপি এবং তৃণমূল, এরা মানুষকে আতঙ্কিত করে তুলে রেখেছে ভোট ব্যাংক বাড়ার জন্য। কিন্তু আসলে কোনোদিন এনআরসি আদম সোনারি যেমন ভোট একটা গণনা হয়, লোকসংখ্যা গণনায় 10 বছর অন্তর গণনা হয়। এটা মানুষ বোকা এবং আতঙ্কিত, আমরা ভূগোলে দেখেছি এবং ভুলে পড়েছি। এটা 10 বছর অন্তর ভোট মানুষ একটা গণনা হয়, লোকসংখ্যা বৃদ্ধি কতটা কমলো কতটা বাড়লো, এটা হয়।
আর বিজেপি আর তৃণমূল এরা তো সাম্প্রদায়িক দল, যদি বলি এরা দুটোই সাম্প্রদায়িক দল। আপনাদের এখান থেকে প্রার্থী নির্বাচন করা হয়েছে শাহজাহান বিশ্বাসকে, কতটা আশাবাদী তিনি এখান থেকে জিততে পারবেন? সবে আমি 19শে এপ্রিল আমি আইএসএফে, জাতীয় কংগ্রেস দল ছেড়ে আইএসএফে যোগদান করেছি। শাহজাহান বিশ্বাসের শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবী, আলিগড় বিশ্ববিদ্যালয়ের মূল কারিগর শাহজাহান বিশ্বাসের হাত ধরে আমি ওনার বাড়ির কেটলি বাড়িতে গিয়ে ওনার হাত ধরে আমরা পতাকা ধরেছিলাম, ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে যে উনি একটা মানুষের সোশ্যাল ওয়ার্কার ভেবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার পরে আমি জাতীয় কংগ্রেসের বিভিন্ন পদে থাকা সত্ত্বেও আমি দল ত্যাগ করেছি, করে আমি ওনার আইএসএফ দলে যোগদান করেছিলাম। আপনি বলছেন যে আপনি দল ত্যাগ করেছেন, কিন্তু মূল উদ্দেশ্য বা মূল কারণটা কি আমরা জানতে চাই জনতা। এখানে মূলত বিষয় হচ্ছে আজীবনকাল কেউ কংগ্রেস করলো, কর্মদক্ষ থাকলো, সভাপতি থাকলো, দিয়ে লুটোপুটে খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে আবার তৃণমূলে গেল, 10 বছর কর্মদক্ষ থাকলো, পদে থাকলো, সভাপতি হলো, আবার লুটোপুটে খেলো, আবার তারাই ঘুরে এসে কংগ্রেসে এসে আবার বলছে আমরাই নেতা। তো এখানে সেই সাধারণ মানুষগুলো আমার এলাকার হলো, বাংলাতে এরকম দেখছি আমরা, তারা সাধারণ প্রকৃত যারা কংগ্রেস তাদেরকে মান্যতা না দিয়ে যারা অকংগ্রেসী, যারা লোভী পদলোভী, তাদেরকে নিয়ে আমাদের সাধারণ ভোটাররা তখন বলতে চাইছে যে এই চোরগুলো আবার সেই তৃণমূলের নেতা, এই চোরগুলো কংগ্রেসের নেতা, এদেরকে আমরা ভোট দেবো না। তখন আমরা বাধ্যপরিকর আমরা শেষ পর্যন্ত এদের নেতৃত্ব না মানতে একটা অংশ আমরা বেরিয়ে পালিয়ে গেছি, কেউ বসে গেছে, কেউ যারা রাজনীতি করেন তারা বসে নেই। এবার আমার এই প্রতিক্রিয়ার প্রতি অনেকে মন্তব্য করবেন, যারা মন্তব্য করার আগে বলে দিই মন্তব্য কোনো সময় করবেন না, 70 টাকা যাচাই উদ্ঘাটন করুন। সর্বোপরি কংগ্রেসের নেতৃত্ব বদলান, যদি বাংলাকে তৃণমূলকে এবং বিজেপিকে খাত করতে যদি করতে হয় আগে কংগ্রেসের নেতৃত্ব বদলিয়ে তারপরে যোগ্য লোককে কংগ্রেস নেতৃত্বে নিয়ে আসুন, বা যে কোনো রাজনৈতিক দল হোক, 2 নম্বর লোককে সরিয়ে দিন, সরিয়ে দিয়ে যোগ্য লোককে যোগ্য সম্মান দিয়ে মানুষের পাশে যারা থাকবেন, মানুষের বিরুদ্ধে যারা থাকবেন তাদেরকে সম্মান দিয়ে নিজে সেই দলের রাজনৈতিক সংগঠন করুন। সেই হিসাবে আমি আজকে আইএসএফ করছি এবং খড়গ্রাম ব্লক পূর্ণ দায়িত্ব বহাল রেখে আগামী দিনে খড়গ্রাম ব্লককে আইএসএফকে একটা জায়গায় নিয়ে যাব এই আশা করছি। আমরা দেখেছি 34 বছর সিপিএম রাজত্ব করেছে এই বাংলায়, মানুষ শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়েছে, যার কারণে তারা তৃণমূলকে বেছে নিয়েছে। আজ তৃণমূল অনেক কিছু করেছে, মানুষকে যেমন দিয়েছে শিক্ষাশ্রী, স্কুল থেকে শিক্ষাশ্রী দিয়েছে, ঐক্যশ্রী দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। তিনি তো উন্নতি করছেন, কিন্তু আপনি বলছেন তিনি চোর, তিনি শাসক দল বিরোধী দল যারা আছে তারা বলছে যে তারা চোর। কিন্তু এ বিষয়ে আপনি কি বলবেন? কেননা তিনি অনেক কিছুই করছেন জনতার জন্য, মানুষের জন্য, কিন্তু আপনারা বলছেন না তিনি চোরের সরকার, তিনি শাসকের সরকার। দেখুন, একটাই উনি উন্নয়ন করেছেন বা একটা উন্নয়নের কারণ হচ্ছেন খুন খারাপের কারখানা সরকার শুরু করেছে। উন্নয়ন করেছেন ঠিকই, পথশ্রী, শ্রী, বিজেপির রাম আর মমতার শ্রী, যে শ্রীরাম যুক্ত করে একটা বিরাজমান সৃষ্টি করেছে সারা ভারতবর্ষ তথা বাংলাতে। শ্রী আর রাম, মমতার শ্রী আর মোদীজির রাম, এটা হচ্ছে ওনাদের প্রধান হাতিয়ার উন্নয়ন। আছাড়া কোনো উন্নয়ন নেই। এই যে শ্রী, পথশ্রী, যুবশ্রী, আপনি বলুন, যে আপনি সাংবাদিক হিসেবে বলুন, আপনি একজন যুবক, আপনি কত টাকা যুব ভাতা পেয়েছেন? আপনাকে প্রশ্ন। আপনার বোন কন্যাশ্রী বুঝে, আপনি কন্যাশ্রী ভাতা পাওয়ার জন্য কতদিন ব্লকে ফের করে কাগজ নিয়ে ছুটেছেন? আপনি নিজে বলুন। আপনাকে আমি কোশ্চেন করছি। বামফ্রন্ট সরকার বলুন, কেন্দ্র সরকার 1992 সালে সাচার বিল কমিটি যখন পাস হয়, এই বিল পাস হয়, এইগুলো হচ্ছে কেন্দ্র সরকার, তৎকালীন কেন্দ্র সরকার মনমোহন সিং ইউপিএ জোটের সরকার বিল পাস হয়েছিল। এগুলো কাউরই বাপত্তির সম্পত্তি নয় যে আমি করলাম। এই বিল পাস সাইকে বলেন, ইন্দিরা আবাস যোজনা বলেন, যেসব যোজনা সব 1992 সাচার কমিটি বিল পাস হয়েছিল এগুলোই। এখন কেউ যদি বলে আমি ক্ষমতায় আছি আমি করলাম, এটা ভুল ব্যাখ্যা তাদের। এই যে আপনার বই, কেতাব, শিক্ষাশ্রী, ভাতা এ পূর্বেও চালু ছিল, মানুষ জানতো না, করতো না, এখন হচ্ছে, পাচ্ছে। সাইকেল বামফ্রন্ট সময় জামানায় ছিল। আমার মনে হয় আমরা আজীবনকাল বামফ্রন্ট বিরোধী আন্দোলন করেছিলাম কংগ্রেস থাকাকালীন, কিন্তু বামফ্রন্ট থাকাকালীন আমরা প্রতিটি দপ্তরে গিয়ে সাধারণ মানুষ উঁচু স্বরে কথা বলে নিজের কাজ নিজে আদায় করে নিয়েছিলেন। কোনো ঘুষ ঘুষ লাগেনি।
এখন প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কোথায় শিক্ষা, কোথায় স্কুলে টিচার, কোথায় শিক্ষক নিয়োগ হয়েছে? যাদের শিক্ষক নিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে লুণ্ঠন করে, তাদের আজকে 26,000 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চাকরি চলে গেল। এই বেকার যুবকদের, তাদের পরিবার কোথায় যাবে? আজকে বলছেন আপনি লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার যদি 1000 টাকা দিল, ভাবুন তো, সরিষার তেল ছিল কটা কেজি? 90 টাকা কেজি, হয়ে গেছে 180 টাকা কেজি। ইলেকট্রিক বিল ছিল 5 টাকা, মমতা মাসি আসার পর হয়ে গেল 9 টাকা 22 পয়সা। তো এইভাবে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে আমরা যে জিনিস, খাবার বা দ্রব্যমূল্য, বস্ত্রবহন, যানবাহনের যে ক্ষেত্রে দ্রব্যমূল্য যে আমরা ব্যবহার করছি বা প্রত্যেকেই করি, যা দাম ছিল তার ডবল করে নেওয়া হলো। যে ওষুধের দাম ছিল, একটা মেডিসিনের দাম ছিল, একটা গ্যাসের ট্যাবলেট কিনতে 15 পয়সায়, সেই তার দাম 1 টাকা হলো। তাহলে এই টাকাগুলো আজকে একটা 1000 টাকা দেওয়ার বিনিময়ে 9,000 টাকা তুলে নিচ্ছে, 10 টাকা তুলে নিচ্ছে, 1,000 টাকা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে, 9,000 টাকা যাচ্ছে মমতার ভাণ্ডারে। একে লক্ষ্মী ভাণ্ডার বলে না, একে চোরের ভাণ্ডার বলে মনে করি। আমার প্রশ্ন হচ্ছে যে এই লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির হ্রাস হোক, বেকারত্ব সমস্যার সমাধান হোক, বেকার যুবক যুবতীদের চাকরির সমাধান হোক, মুসলিম মাইনরিটির সমাজের শতকরা 33% কর্মসংস্থান হোক। এটা আমাদের মূলত দাবি। আমাদের দাবি একটাই, সাধারণ উদ্দেশ্যে প্রত্যেক জিনিসের যা দাম ছিল পূর্বে, দাম দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো হোক, বেকারত্বের চাকরি দেওয়া হোক, সঠিক ব্যক্তি, সঠিক যোগ্য ছেলে, যোগ্য মেয়েদের চাকরি দেওয়া হোক, ঘুষ দিয়ে নয়। সোশ্যাল মিডিয়ার কমেন্ট থেকে জানতে পারছি নওশাদ সিদ্দিকীর ডায়মন্ডে দাঁড়ানোর কথা ছিল। অনেকে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছেন যে তিনি ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছেন, কেননা তিনি জানেন যে ডায়মন্ডে তিনি জিততে পারবেন না। এই বিষয়ে আপনার মতামত? যারা সোশ্যাল মিডিয়ায় এগুলো বা বিভিন্ন রাজনৈতিক দল এটা বলছেন, শুধু বাংলা থেকে শুধু একজনই অভিষেকের বিরুদ্ধে ক্যান্ডিডেট নওশাদ সিদ্দিকী, আর কেউ নেই? আমার প্রশ্ন এইখানে, সেই সোশ্যাল মিডিয়া যারা সাংবাদিকতা করছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মানে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচার করছেন, আমার প্রশ্ন হলো তাহলে জানতে হবে বাংলায় একমাত্র নেতা নওশাদ সিদ্দিকী, আর কেউ নেতা নন। প্রদেশ কংগ্রেসের অধীর চৌধুরী আছে, অভিষেকের বিরুদ্ধে দাঁড়ান। বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিষেকের বিরুদ্ধে দাঁড়ান। তারা অপপ্রচার না করে নিজে না দাঁড়ান না, নওশাদ সিদ্দিকীর পিছনে কেন লাগছে? যিনি বলছেন তিনি আগে অভিষেকের বিরুদ্ধে দাঁড়িয়ে দেখান, জিতে আসুন, তবে জানবো যে আপনি সে বাপের বেটা, সেই রাজনৈতিক নেতা, আপনার তো প্রাধান্য আছে। অতএব যারা বলে বেড়াচ্ছেন তারা অপ্রচারক ব্যক্তি, তাদের কোনো রাজনৈতিক ব্যক্তির স্বাধীনতা নেই। আর যারা অপপ্রচার করছেন তাদেরকে আমি ঘৃণা করি এই জায়গাটায়। যে বলছেন সে আগে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াক, কেন নওশাদ সিদ্দিকী বলছেন? নওশাদ সিদ্দিকীর ইচ্ছা নেই, দাঁড়ায়নি। যিনি বলছেন তিনি দাঁড়াক না, যে ব্যক্তি যে রাজনৈতিক দল বলছে সে দাঁড়াক না আগে অভিষেকের বিরুদ্ধে। যারা বলছে তারাই অভিষেকের বিরুদ্ধে তলায় তলায় মনে হয় টাকা খেয়ে বসে আছে, তারাই দাঁড়ায়নি, দিয়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগটা জানাচ্ছে। আর ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, কোনো প্রতিটি মানুষের সমস্যা আছে, ব্যক্তিগত স্বাধীনতা আছে, তার স্বাধীনতায় নাক গলানোটা আমাদের ঠিক হবে না। শেষ প্রশ্ন, আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে অধীর বাবু তিনি মন্তব্য করেছেন আপনারা ভোটটা বিজেপিকে দিন। অধীর রঞ্জন চৌধুরী যদি এক কথায় বলা যায়, সে আমার রাজনৈতিক একসময় গুরুদেব ছিলেন। রাজনীতিকে যদি কুচক্রি যে একটা বক্তব্য শুনছি আমরা, যে লালগোলায় গত 3-4 দিন পূর্বে আমরাও শুনেছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে দিন। এই যে ব্যাখ্যাটা করেছেন, মানুষ খারাপ চোখে নিচ্ছে না ভালো জানি না, ও কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন তাও আমি বলতে পারবো না, ঠিক বলেছেন না ভুল বলেছেন তাও আমি বলতে পারবো না। দাবি করছেন যে এই কথাটাকে কাট করা হয়েছে, পুরো ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়নি। এটা যে বা যারা এটা সত্য না মিথ্যা তার প্রমাণ পুলিশ প্রশাসন নেবে। যে যদি কেউ এটা মিথ্যা করে কাট আউট করে যদি নিউজ করেছেন, আমি তার যথোপযুক্ত শাস্তি চাইব। এবং যদি সঠিক হয়, অধীর চৌধুরী যে বলেন, তাহলে জানবো যে অধীর চৌধুরী বিজেপির কাছে টাকা খেয়েছেন। তো কোনটা ঠিক আর কোনটা ভুল, তার সমস্যার সমাধান প্রশাসনিক দিক দিয়ে তারা নেবেন।
এটা আমরা তো বলতে পারবো না, সেখানে আমরা ছিলাম না। আমরা যেটুকু শুনছি বা দেখছি সেটাই আমরা বললাম যে কোনটা ঠিক আর কোনটা সঠিক আর কোনটা বেঠিক, সাংবাদিক ভুল না অধীর চৌধুরী ভুল, সেটা তো জনসাধারণ বলবে, আমরা কেন বলতে যাবো। আপনি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যে আম জনতা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান?